বাংলা সাহিত্যের সকলকে স্বাগত। আজ যে গল্পটা আলোচনা করব সেটি হলো জ্যোতিরিন্দ্র নন্দীর লেখা গাছ নামে গল্পটি। এই গল্পটির যে মূল বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটা যদি ভালোভাবে আলোচনা করা যায় তাহলে পরেই মোটামুটি বড় প্রশ্ন অন্তত পক্ষে সমস্ত কিছু কমপ্লিট করা যাবে। দেখো, গাছ আমাদের প্রকৃতি বান্ধব। গাছ কীরকমভাবে মানুষের জীবনে প্রভাব বিস্তার করে, গাছ কীভাবে মানুষের জীবনে অনেক ভালো দিক নিয়ে আসে, তারই গল্প এটা আসলে। কিন্তু গাছ আমাদের জীবনে প্রকৃতির তে এমনভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত যে আমাদের চোখে সহজে পড়েই না, যেন আমরা তাদের অস্তিত্বকে দেখেও না দেখা করে দিই অনেক সময়। সেজন্য গল্পের প্রথম দিকে বলেছেন কেবল চোখ দিয়ে দেখা, মানে হৃদয় দিয়ে অনুভূতি দিয়ে দেখা নয়, বোঝা নয়। গাছকে আমরা কখনো হৃদয় দিয়ে বা অনুভূতি দিয়ে বোঝার চেষ্টাও করি না। গাছের মনে, আমার মনে কি চলছে গাছকে নিয়ে সেটা আমি ভাবছি, কিন্তু গাছের মনে যে কি চলছে আমাকে নিয়ে সেটা আমরা কখনো ভাবি না। আসলে এই গল্পে গাছ একটা আলাদা চরিত্র হয়ে উঠেছে, মনুষ্য চরিত্রের মতো একটা সজীব চরিত্র, যে ভাবতে পারে, যার চিন্তা ভাবনা করবার ক্ষমতা আছে এবং সে অনুমান করতে পারে, যে মানুষের ইমোশনকে বুঝতে পারে, সেরকম একটা গাছ। যে জন্য গল্পকার প্রথমেই বলেছেন গাছের মনে গাছ দাঁড়িয়ে আছে। এবার দেখো, গাছের মনে গাছ দাঁড়িয়ে আছে, এই কথাটাও খুব একটা প্রতীকার্থক কথা। কেন গাছের মনে গাছ দাঁড়িয়ে আছে? কারণ গাছ এমন আমাদের সমাজে এমন একটা উপাদান বলা যেতে পারে, যে যেমন চৈতন্য দেব তাঁর শিক্ষাষ্টক বা শ্লোকাষ্টকে বলেছেন, তররিব সহিষ্ণুনা তৃণাদপি শুনেছেন, তররিব সহিষ্ণুনা। তররিব মানে গাছের মতো সহিষ্ণু হতে হবে। গাছের যে সহিষ্ণু ধর্ম, এই সহিষ্ণু ধর্মই হয়তো গাছকে গাছ বানায়। গাছকে মানুষ কুড়ুল দিয়ে একটা জায়গায় কেটে ফেলে দিতে পারে, কপিয়ে, কিন্তু তবুও সে প্রতিবাদ করে না, সে চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে, চিৎকারও করে না, অন্তত পক্ষে সেই চিৎকার আমাদের কান পর্যন্ত পৌঁছায় না। তো গাছের এই সহিষ্ণু ধর্ম, গাছের এই ভালোবাসার ধর্ম, বা গাছের এই মুখ বন্ধ করে অত্যাচার করার ধর্ম, অটল বিশ্বাসের ধর্ম, সেই ধর্মটাই হয়তো গাছের আর একটা ধর্ম। সেজন্য গল্পকার বলছেন গাছের মনে গাছ দাঁড়িয়ে আছেন। গল্প যদি ভাঙা যায় তাহলে প্রথমেই দেখা যাবে যে গল্পকার এই গাছ গল্পটার প্রথম দিকে একটা গাছের যে সার্কেল, সে সার্কেলটাকে তিনি চিহ্নিত করেছেন। কিভাবে? গ্রীষ্মকালে কীরকমভাবে পাতা ঝরে যায়, শীতকালে কিভাবে পাতা ঝরে যায়, গ্রীষ্মকালে গাছ, বর্ষাকালে গাছ নতুনভাবে খেলে ওঠে, হেসে ওঠে, সমস্ত কিছু গল্পকার বলেছেন। এখানে বলেছেন যে দিনের পর দিন যায়, ঋতুর পর ঋতু কাটে, বছরের পর বছর যায়, গাছের জায়গায় গাছ দাঁড়িয়ে। বর্ষায় পাতাগুলি বড় হয়, পুষ্ট হয়, শরতে পাতাগুলি ভারী হয়, মোটা হয়, সবুজ রং অতিরিক্ত সবুজ কালোর কাছাকাছি গিয়ে দাঁড়ায়, হেমন্তের মাঝামাঝি হঠাৎ সেই সবুজ কালো গভীর ধূসর হয়ে ওঠে, তারপর শীতের হলদে ফ্যাকাশে নিরক্ত প্রসূতির পাণ্ডুর চেহারা ধরে পাতাগুলি ঝরে ঝরে পড়ে, গাছ রিক্ত হয়, তখনও গাছ গাছেই থাকে। গাছের এই যে সার্কেল, গাছের এই যে চক্রাকারে জীবন পরিক্রমা, সেইটাকে পুরো একটা বাক্যের মধ্যে গল্পকার দেখিয়ে দিয়েছেন। গাছকে কেন্দ্র করে একটা গাছের যেমন জীবন আবর্তিত বিবর্তিত হচ্ছে, সেই রকম গাছকে কেন্দ্র করে কিন্তু একটা সম্পূর্ণ এলাকার, একটা গ্রামের বা একটা নগরের জীবন কিভাবে পরিক্রমা হয় সেটাও বলেছেন গল্পকার এখানে। গাছকে কেন্দ্র করে কি হয় না, গাছকে কেন্দ্র করে কিছু মেয়ে হয়তো সন্ধ্যাবেলায় পা ছড়িয়ে বসে গল্প করে, দুটো গরু চড়ে, গাছের ছায়াতে বসে থাকে দুটো ছাগল, হয়তো মানুষ হয়তো আড্ডা দেয়, বিকেলবেলায় ছোট ছোট বাচ্চারা সেই গাছের ডালে দোলনা বেঁধে হয়তো খেলা করে, গাছের পাতা ছিঁড়ে নেয়, গাছের ওপর চেপে লাফালাফি করে, ডালপালা ভেঙে দেয়, তবুও গাছ চুপচাপভাবে সহ্য করে। এগুলো সমস্তই কিন্তু জীবন পরিক্রমা একটা গাছের মধ্যে চলছে। কিন্তু তবুও সেখানে গাছ সমস্ত কিছুই দেখতে থাকছে এবং বলছে
গাছ স্থির স্তব্ধ পোড়ো জমিতে নিবিড় ছায়াটুকু ফেলে অনন্তকালের সাক্ষী হয়ে নিঃসঙ্গ গাছ যেন যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়ে থাকাই নয়, সেখানে মনে হয় কোনো দার্শনিক। কেন? দার্শনিকের যে দার্শনিক সুলভ মন, সেই মন নিয়ে সে বিচার বিশ্লেষণ করে, সে চিন্তা চেতনায় ভাবিত হয়। এটা গাছের মধ্যে দেখে। পাপের জয় পুণ্যের পরাজয় দেখে বিমূঢ় বিস্মিত আছে। গাছ সমস্ত কিছু উপলব্ধি করতে পারে, কিন্তু কোনো কিছুতে সে হস্তক্ষেপ করতে পারে না। এই জন্য ভালুর যখন শুয়ের যখন পরাজয় হতে দেখে, তখন তারও অন্তরাত্মা হয়তো কেঁপে ওঠে। চিন্তাশীল মানুষের মনের অবস্থা যেমন হয়, চিন্তাশীল মানুষ যেমন চুপ করে থাকে, সত্যি গাছটাকে সময় সময় একটি মানুষ বলে কল্পনা করা যায়, তখন তার ধারে কাছে অন্য মানুষ, পশু পাখি, হাওয়ার চাপল্য কল্পনা করতে কষ্ট হয়। কারণ গাছও কখনো কখনো তার বৌদ্ধিক স্তরে পৌঁছে, চিন্তাশীল জগতে পৌঁছে, সে মানুষের পর্যায়ে পৌঁছে যায়, যে জন্য গাছকেও কখনো কখনো চিন্তাশীল মানুষের মতো মনে হয়। আমরা আমাদের মনে গাছকে নিয়ে আমরা কবিতা লিখছি, গাছকে নিয়ে আমরা অনেক কিছু ভাবনা লিখছি। আমরা পশ্চিম দিকের যে যুবকটা, তাকে নিয়ে কবিতা লিখছে, তার পাতা ঝরা, পাতা তৈরি হওয়া, ফুল ফোটা, সমস্ত কিছু নিয়ে কবিতা লিখছে, কিন্তু কখনো একবারও ভাবে না গাছও হয়তো আমাদেরকে নিয়ে কবিতা লিখছে বা কবিতার জন্য চিন্তা করছে বা দার্শনিক সম্মতভাবে চিন্তা করছে। যাই হোক, হয়তো এমন করে কেউ গাছটাকে দেখছিল, গাছটাকে নিয়ে ভাবছিল। এতদিন জানা যায়নি, এতদিন বোঝা যাচ্ছিল না। কে জানতো যে হয়তো গাছটার সেই অন্তর্দৃষ্টি ছিল, গাছ বুঝতে পারছিল। গাছ কিন্তু সমস্ত কিছু বুঝতে পারছে। পূব দিকের যে সবুজ রঙের জানলা, সেই সবুজ রঙের জানলায় থাকা মেয়েটা, কারণ সবুজ রঙের জানলার যে থাকে, সেই ঘরটাতে থাকে একটা মেয়ে। সে ছোটবেলায় এই গাছটাকে কোনো দেখেও হয়তো দেখেনি, তার পাতা ছিঁড়েছে, খেলা করেছে, কিন্তু আজকে তার সম্ভাব্য সম্ভাব্য খারাপ পরিণতির কথা ভেবে গাছটাকে উৎখাত করার, গাছটাকে নষ্ট করে দেওয়ার কল্পনায় সে বিভোর। সবুজ জানলার এই মেয়েটা মাথায় খোঁপা এঁটে, ফুল গুঁজিয়ে, চুলে ফুল গুঁজে সে গ্রামের মানুষকে বোঝানোর চেষ্টা করে। কি বোঝানোর চেষ্টা করে? না, গাছ থাকলে পরে বিদ্যুৎ পড়বে, বৃষ্টি যখন হবে বিদ্যুৎ পড়বে। গাছ থাকলে পরে সে গাছের তলায় যে ছেলেগুলো খেলা করে, বাচ্চাগুলো খেলা করে, সে গাছের ডাল ভেঙে পড়লে পরে তাতে মানুষ, শিশু মারা যেতে পারে, তাই না? এই সমস্তগুলো সে ভয় পাচ্ছিল, যার জন্য সে গাছটাকে উৎখাত করার জন্য, গাছটাকে কেটে ফেলার জন্য মানে নিবিষ্ট হয়েছেন। তার চোখে গাছটা একটা সাক্ষাৎ শয়তান, একে সরিয়ে দিতে হবে। পুরো জমিটার আশপাশের মানুষগুলিও সজাগ হয়ে ওঠে। মানুষের মতো শয়তান হয়ে একটা গাছ মানুষের মধ্যে মিশে থাকতে পারে, তারা এই প্রথম শুনলো, জানলো। সাধারণ মানুষ আসলে খুব সহজেই অপরের দ্বারা সাধারণ মানুষ প্রভাবিত হয়ে যায়। বৌদ্ধিক স্তরে থাকা মানুষদের কারচুপিকে বুঝতে না পেরে সাধারণ মানুষ প্রভাবিত হয়ে যায়। তাদের ভালো লাগা মন্দ লাগাও কোথাও যেন স্যাক্রিফাইস হয়ে যায়, সেটা তারা বুঝতেই পারে না। যে জন্য যেমনভাবে বোঝানো যায় তেমনভাবেই তারা বুঝে নিতে এক প্রকার বাধ্য হয়ে থাকে। তাই তো সকলে ভাবতে আরম্ভ করলো, বুড়োর দল গাছের নিচে বসে পলিটিক্স আলোচনা করে, বুড়িরা যুবতীদের সঙ্গে বসে ছেলে হওয়া না হওয়ার গল্প করে, ছেলে ছোকরার দল গাছের কাছে এসে খেলা করে। এখন গাছটা যদি ভালো না হয়, তাহলে যদি তার মধ্যে দুষ্ট বুদ্ধি লুকিয়ে থাকে, তবে তো তাকে কেটে ফেলতে হবে, পুড়িয়ে দিতে হবে। মূল শুদ্ধ উপড়ে ফেললে সবচেয়ে ভালো হয়। সাদা ফুলের মালা জড়ানো স্ফীত শক্ত খোঁপা নেড়ে জানলার মানুষটি বলল, তা না হলে এই গাছটা কখন বিপদ ঘটায় বলা যায় না। সম্ভাব্য বিপদের কথা ভেবে তারা যেভাবে আলোচনা করছে, গাছের তলাতে বসে এই ছেলে বুড়োগুলো আলোচনা করছে, গাছের পলিটিক্স আলোচনা করছে, যুবক যুবতীরা, বুড়িরা তাদের সংসারের গাল গল্প, খোশ গল্প, দুঃখের গল্প সমস্ত করছে, ছেলেমেয়েরা খেলা করছে গাছটাকে কেন্দ্র করে। এখন গাছটাকে বানিয়ে দেওয়া হলো দুষ্ট একটা শয়তান একটা গাছ। তাহলে পরে কি হবে না, এই গাছের তলায় কেউ আসবে না এবং গাছটাকে উপড়ে ফেলাটাই সুবিধা হবে। তাতে তার সুবিধা কি? তাতে তার হয়তো ছোটবেলার কোনো
খারাপ স্মৃতি জড়িয়ে আছে, সেজন্য পার্সোনাল কোনো ইয়ে হচ্ছে। আরও কি কি যুক্তি দিচ্ছে, কেবল শয়তান কি না করতে পারে। শিশুরা খেলা করে, একটা গাছের বড় ডাল তাদের মাথায় ভেঙে পড়তে কতক্ষণ, বজ্রপাত হতে পারে গাছের মাথায়, আর তার নিচে তখন যে দাঁড়িয়ে বা বসে থাকবে সঙ্গে সঙ্গে তার অবধারিত মৃত্যু। অর্থাৎ গাছই বজ্রকে ডেকে আনবে। শয়তান কি না পারে শুনে মানুষগুলির চোখ বড় বড় হয়ে গেল। হয়তো গাছের জানা ছিল না পরজমে, মানে দেখো, যে কোনো জিনিসের একটা ভালো দিক যেমন থাকে সেই রকমই একটা খারাপ দিকও থাকে। বা সমাজে যদি কিছু খারাপ মানুষ থাকে তাহলে পরে অবশ্যই কিছু ভালো মানুষও থাকে। কারণ যেটা খারাপ বা যে খারাপ চেতনা সেটা অনিত্য, কিন্তু যেটা ভালো চেতনা সেটা অবশ্যই নিত্য, সেটা শাশ্বত। ভালো হয়তো কম থাকে কিন্তু শাশ্বতভাবে থাকে, সে সহজে পিছু হটে যায় না, সে অনবরত ধীরে ধীরে এগিয়ে যায়। খারাপের জোর বেশি কিন্তু ভালোর একাগ্রতা বেশি। হয়তো আমাদের এই গাছ গল্পেও সেই রকমই কিছু দেখা গিয়েছে। গাছ গল্পে হয়তো সেজন্যই বলছে যে যেমন পশ্চিম দিকে যেমন একটা সবুজ জানলা ছিল, তেমনি পূব দিকে যেমন একটা সবুজ জানলা ছিল, তেমনি পশ্চিম দিকে একটা লাল জানলা আছে। সেই লাল জানলাতেও কিন্তু একজন বসে আছে যে গাছের মধ্যে তার প্রাণের খোরাক খুঁজে পেয়েছে। গাছের মধ্যে কি কি পেয়েছে না, গাছের মধ্যে সে তার কবিতা লেখার রসদ খুঁজে পেয়েছে, তার ছোটবেলার হারিয়ে যাওয়া দিনগুলো, রঙিন দিনগুলোকে খুঁজে পায়, সে স্মৃতিচর্চা করতে পারে। গাছের প্রত্যেকটা উত্থান পতন কম্পনকে অনুভব করে, উপলব্ধি করে সে কবিতা লিখবার রসদ খুঁজে পায়। গাছই যেন তার মনের মধ্যে প্রেমের সঞ্চার ঘটায়, তাকে তার মতো করে বানিয়ে তুলেছে। লাল জানলার মানুষটির মুখে অন্য সবাই কথা শুনল যখন সবুজ জানলার সেই মেয়েটি রণরঙ্গিনী মূর্তি ধারণ করে গাছের সম্পর্কে শয়তান তকমা দিয়ে গাছকে উৎখাত করার প্রচেষ্টা করছে। সেই সময় এই সবুজ জানলার মেয়েটিকে প্রতিবাদ করতে লাল জানলার যুবকটি এগিয়ে এসেছে। সে মার্জিত রুচি, ভদ্র, স্নিগ্ধ, সুন্দর। তার আদ্যির পাঞ্জাবির হাত দুটো কোনোই পর্যন্ত গুটিয়ে, দু হাতের তেলোয় চিবুক রেখে জানলায় ধারে টেবিলের কাছে বসে একটা গাঢ় দৃষ্টি মেলে দেখে। সে কবিতা লেখে। গোলাপ ফুলের গন্ধের মধ্যে সে গাছের সৌন্দর্য উপলব্ধি করে। এবং সে গাছের মধ্যে কোনো শয়তানি প্রবৃত্তি নয়, গাছের মধ্যে সে ঈশ্বরীয় শক্তির, ঈশ্বরীয় আশীর্বাদকে সে উপলব্ধি করছে এবং তার জন্য সে বলছে, প্রচার করছে। এই গাছ ঈশ্বরের আশীর্বাদের মতো আমাদের মধ্যে দাঁড়িয়ে আছে। একজন বলল শয়তানের মতো। শুধু আসলে বিষয় আমাদের সমাজে, আমাদের চোখের সামনে আছে, তাকে দেখবার জন্য যে নজর, দেখবার জন্য যে দৃষ্টি, সেই দৃষ্টি শুধুমাত্র আমাদের পাল্টে পাল্টে যায়। যে জন্য পশ্চিমের লাল জানলার যে যুবক, সে দেখছে ঈশ্বর। এই গাছ ঈশ্বরের আশীর্বাদের মতো দাঁড়িয়ে আছে, একে বাঁচিয়ে রাখতে হবে। কেন বাঁচিয়ে রাখতে হবে তার সপক্ষে যুক্তি দিচ্ছে। যেমন সেই মেয়েটি যেরকমভাবে যুক্তি দিয়েছিল কেন উৎখাত করতে হবে সমূলে, তার সপক্ষে কিছু যুক্তি দিয়েছিল যে বজ্র পড়বে, গাছ থাকলে পরে বজ্র ডেকে আনবে, বজ্র যখন পড়বে গাছের উপর তখন যে তলায় বসে থাকবে বা দাঁড়িয়ে থাকবে তার অবধারিতভাবে মৃত্যু হবে। এই সমস্ত কথাগুলো বলেছিল। এখানে এই যুবক কিন্তু বলছে অন্য কথা। গাছকে কেন বাঁচিয়ে রাখাটা জরুরি, কেন না একে বাঁচিয়ে রাখতে হবে। এই গাছের নিচে সকালে বিকালে মানুষগুলি একত্র হয়, একটি মানুষকে আর একটি মানুষের মনের কাছে টেনে আনছে গাছ। তার অর্থ আমাদের সামাজিক হতে শেখাচ্ছে। গাছটা আছে বলে ছেলেরা খেলাধুলা করতে পারে, মায়ের মতো শিশুদের স্নেহ ও আনন্দ বিতরণ করছে। মাঠের ওই বনস্পতি সত্যি সে সুন্দর। এই যে এই উপলব্ধিটা একটা নতুন উপলব্ধি। যদি মানুষ ভাবতে শুরু করে খারাপভাবে, তাহলে খারাপভাবেও ভাবা যায়। আর যদি মানুষ খারাপ বিষয়কে বা যেটা সমাজে খারাপভাবে প্রচলিত বা বিশ্বস্ত হতে শুরু করেছে তাকে যদি নতুনভাবে ভাবতে শুরু করে, তাহলে তারও কিন্তু একটা উপযোগিতা আছে, সেটা দেখানো হচ্ছে। আসলে সে মেয়েটি যখন বলছিল, সেও কিন্তু বলেছিল বুড়োর দল গাছের নিচে পলিটিক্স করতে শুরু করেছে। যুবক যুবতীরা ছেলে হওয়া না হওয়ার গল্প করছে, ছেলে ছোকরারা গাছের তলায় এসে খেলা করছে। এখন গাছটা যদি দুষ্ট বুদ্ধি হয়, দেখো
যে মেয়েটা যে কথাটা বলছে শয়তান তকমা দিচ্ছে, তার মধ্যেও কিন্তু এই ছেলেটার যুক্তিগুলো আছে। গাছ যদি সমাজে থাকে, সেই গাছের ছায়াকে আশ্রয় করে একাধিক মানুষ একত্রিত হবে। একাধিক মানুষ যদি একত্রিত হতে শুরু করে, একে অপরের সাথে চেতনার আদান প্রদান হবে, খোশ গল্পর আদান প্রদান হবে, দুঃখের আদান প্রদান ঘটবে। ফলে মানুষ মানুষের কাছাকাছি আসতে শুরু করবে। বাচ্চারা সেই গাছের ছায়াকে আশ্রয় করে সুন্দরভাবে খেলতে শুরু করবে। মনের কাছাকাছি মানুষ আসবে, গাছটা টেনে নিয়ে আসছে খেলাধুলা। মায়ের মতো শিশুদের স্নেহ ও আনন্দ বিতরণ করছে এই গাছ, যে জন্য গাছটাকে সে সত্যি সুন্দর বলে চিহ্নিত করছে। সাধারণ মানুষের কাজ হলো অল্পেই অপরের দ্বারা প্রভাবিত হয়ে যাওয়া, যে জন্য আমার সমাজে কি উন্নতি হচ্ছে অবনতি হচ্ছে কেউ ঠিকভাবে তলিয়ে দেখে না, বা কালকের ঘটে যাওয়া ঘটনাটা আজ মানুষ মনে রাখে না, যে জন্য সহজেই বর্তমানটাকে নিয়ে তারা পড়ে থাকতে ভালোবাসে। সে ভবিষ্যতেরও চিন্তা করে না, সে অতীতকে নিয়েও নাড়াঘাটা করে না, যে জন্য সাধারণ মানুষকে সহজে বোকা বানানো যায়, সাধারণ মানুষকে সহজে প্রভাবিত করাও যায়। পাড়ার মানুষগুলো নতুন করে ভাবতে আরম্ভ করলো। যেমন করে প্রথমবার সেই মেয়েটার কথাই মানুষ ভাবতে শুরু করেছিল, সত্যিই তো, হ্যাঁ তো গাছটা শয়তান, সত্যি সত্যি, সেই জন্য গাছটাকে উৎখাত করার কথা ভেবেছিল। সেই রকমভাবে যখন এই যুবক এসে কথাগুলো বলল, তখন পাড়ার মানুষ আবার সে গাছটাকে নিয়ে ভাবতে শুরু করলো, এবং গাছের যে কিছু সদর্থক দিক, সেই দিকটা নিয়েও কিন্তু তারা ভাবতে শুরু করলো। ইট, লোহা, সিমেন্টের মধ্যে বাস করে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। আমাদের চোখের সামনে একটা সবুজ গাছ আছে বলে আমরা প্রকৃতিকে মনে রাখতে পারছি। আমরা যে এখনো পুরোপুরি কৃত্রিম হয়ে যায়নি, মিথ্যা হয়ে যায়নি, তা ওই গাছের কল্যাণে এই গাছ থাকবে। এই গাছ আমাদের ক্লান্ত অবসাদগ্রস্ত জীবনে একটা কবিতার মতো। এই যে সদর্থক চেতনা, এই সদর্থক চেতনায় মানুষকে মানুষের মতো হতে শেখায়। একটা গল্প আছে যে একটা জঙ্গল থেকে দুটো পোকা উঠতে শুরু করলো। জঙ্গলটা ছিল গোলাপের জঙ্গল, এবং মাটির কাছাকাছি ছিল নোংরা, অনেক কিছু নোংরা টোংরা জমে আছে, বা আশপাশে একটা আস্তাকুড় আছে। দুটো পোকা একসাথে উঠতে শুরু করেছে। একটা পোকা উঠতে শুরু করলো সেই গোলাপ গাছের জঙ্গলের ভিতর দিয়ে, সে উড়ে গেল সে আস্তাকুড়ে, সেটা হলো মাছি। আর একটা পোকা আছে যে আস্তাকুড়ের দিক থেকে উঠতে শুরু করলো, কিন্তু সে উড়ে এলো গোলাপ গাছের উপর বসলো। বলার কথা হলো এইটা যে তুমি মাছি হলেই চলবে না, তোমাকে মৌমাছি বানাবে তোমার রুচি। সেই রকমই একটা কথা যে সিলেকশনটা খুব জরুরি। তুমি সদর্থকভাবে দেখবে বা নমর্থকভাবে দেখবে, সেটা তোমার উপর নির্ভর করছে। গাছটাকে শয়তান ভাবা যেতেই পারতো, কিন্তু সাধারণ মানুষের মনের মধ্যে আজকে ভাবতে শেখানো হলো যে গাছ আমাদের সামাজিক হতে শেখাচ্ছে, আমাদের প্রকৃতি নিষ্ঠ হতে শেখাচ্ছে। আমরা যে প্রকৃতির মধ্যে বাস করছি সেই উপলব্ধিটুকু আমাদের মনের মধ্যে দিচ্ছে কিন্তু এই গাছের কল্যাণে। যে জন্য যতক্ষণে গাছ থাকবে ততক্ষণ আমাদের মধ্যে ক্লান্ত অবসাদগ্রস্ত জীবনে একটা কবিতার মতো থাকবে। তবে কি লাল জানলার মানুষটা কবি? এই নিয়ে গাছ নিজের যে ভীতি নিয়ে এক প্রকার ছিল, হয়তো গাছটাকে এবার কেটেই ফেলবে এরা সাধারণ গ্রামের মানুষরা, সেই ভীতি তার কাটতে শুরু করেছে। কেন বলে না যে ভগবানের ঘরে দের আছে আন্ধের নেই, সেই রকম যখন ধীরেই সই, কিন্তু আস্তে আস্তে মানুষ প্রভাবিত হতে শুরু করেছে ভালোর দ্বারা, সদর্থক চিন্তা চেতনার দ্বারা, সেই কবির দ্বারা। তারা গাছকে নিয়ে আর মাথা ঘামাচ্ছে না, গাছও গাছের মনে দাঁড়িয়ে থাকলো, স্বাভাবিক সুস্থ স্বাভাবিক জীবন। যখন প্রত্যেকেই যখন সে গাছকে নিয়ে ভাবনা চিন্তা করা বন্ধ করছে, ঠিক সেই সময় পূবের সেই জানলা, সবুজ জানলা খুলে বেরিয়ে আসছে সেই রণরঙ্গিনী বেশধারী, যার চুল আজ আর ফুল দিয়ে খোঁপা করা নেই, মাজায় গাছ কোমর করে শাড়িটা গোঁজা আছে। সে বেরিয়ে আসছে, তার নরম হাতে কুড়ুল ধরে সে গাছকে কাটবার জন্য। যখন কেউ কেউ কথা না কয়, ওরে ও অভাগা, এরকমভাবে যে গানটা আছে একলা চলো রে,
যেন সেই মেয়েটা একলা চলরের মন্ত্র দ্বারা দীক্ষিত হয়ে সে গাছটাকে একাই উৎখাত করবার জন্য উঠে আসছে। এই যে এই প্রয়াস, গাছকে নির্বাসন, গাছকে কেটে ফেলার যে একটা চক্রান্ত সেই মেয়েটার মনের মধ্যে এখন দৃঢ়ভাবে বাসা বেঁধে আছে। গাছ নতুন করে ভয় পেল, তাকে কেন্দ্র করে পূবে ও পশ্চিমের জানলা দুটির মানুষের মধ্যে সংঘর্ষ বাঁধবে না তো? এবার গাছের মধ্যে ওই যে বললো না, গাছের মতো হয়ে আছে। গাছের চিন্তা গাছ নিজেকে নিয়ে এখন করছে না, কারণ গাছের চিন্তা এখন পূব এবং পশ্চিমের যে দুজন যুবক যুবতী একে অপরের এক স্বঘোষিত লড়াইয়ে অংশগ্রহণ করতে চলেছে, সেই লড়াইয়ের মধ্যে নিজেকে নিয়ে চিন্তা, নিজের উৎখাত হয়ে যাওয়ার চিন্তা নয়। তার চিন্তা হলো তাদের দুজনের মধ্যে, এই যুবক যুবতীদের মধ্যে কোনো সংঘর্ষ বেঁধে যাবে না তো? যদি বেঁধে যায় তাহলে পরে তো গাছ আহত সব থেকে বেশি হবে। যতটা নিজের মৃত্যুতে শোকগ্রস্ত হবে তার থেকে বেশি শোকগ্রস্ত হবে এই দুজনের মৃত্যুতে বা দুজনের ক্ষতিতে। দুপুর গড়িয়ে গেল, দুটো বাচ্চা নিয়ে ছাগল নিচের ছায়া ঘুরে ঘুরে ঘাস খেলো। বিকেলে পড়তে শিশুর দল হুটোপাটি করলো, অগন্তি কিচিরমিচির, তারপর চুপ হয়ে গেল। রাত্রি নামলো। দৈনন্দিন দিনের মতো সেই দিনও কিন্তু শুরু হলো বা শেষ হয়ে গেল দিন। গাছের পাতা শর্টশট শব্দ হচ্ছিল, রোজ যেমন হয়। পৌর মাঠের চারপাশের বাড়িগুলিতে নানা রকম শব্দ হচ্ছিল, আলো জ্বলছিল। ক্রমে রাত বাড়তে লাগলো, বাড়ি চুপ হয়ে যেতে লাগলো, আলো নিভলো। একটা অন্ধকারের যে একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিটা একটা শান্ত, একটা নিশ্চুপ যে প্রকৃতির একটা সেইটার পরিচয় দিচ্ছেন প্রাবন্ধিক। একসময় হাওয়াটাও মরে গেল, কোটি কোটি নক্ষত্র নিয়ে গাছ চুপ হয়ে দাঁড়িয়ে রইল। একসময় হাওয়াটাও মরে গেল, গাছের আর একটা পাতাও নড়ছিল না, যে নিবিড় নিস্তব্ধতা। এমন সময় নিরন্ধ্র অন্ধকারে দিনের আলোর মতো গাছ সব কিছু দেখতে পায়। গাছ দেখলো পূব দিক থেকে সে আসছে, সে অর্থাৎ সে মেয়েটা আসছে, যার মাথায় খোঁপাতে ফুল গোঁজা থাকে, যার গাছ কোমর করে শাড়ি গোঁজা থাকে, সেই মেয়েটা যে বিরোধিতা করছিল, গাছকে শয়তান তকমা দিচ্ছিল, সেই মেয়েটা আসছে। মালাটা খোঁপা থেকে খুলে ফেলে দিয়েছে, যেন যুদ্ধ করতে আসছে। আর ফুলের মালা নয়, হাতে ধারালো কুঠার। গাছ শিউরে উঠল, কিন্তু সঙ্গে সঙ্গে মানুষটার পায়ের শব্দ শুনতে পেল। অর্থাৎ পূব দিক থেকে যে আসছে তার বিপরীতে পশ্চিম দিক থেকেও কিন্তু সেই যুবকটাও আসছে, যে কবি। তার গায়ে হাত কাটা গেঞ্জি, চোয়াল শক্ত, দৃষ্টি নির্মল। সে এখন বজ্রের হুঙ্কার ছাড়বে। গাছ যেন কান পেতে রইল, বিষণ্ণ স্তব্ধতা, অনিশ্চিত মুহূর্ত। তারপর যে পরিবেশটা, সেইটা হলো গাছ মানুষের মনে। আসলে এই গল্পটার মধ্যে যে জিনিসটা আছে, যে জিনিসটা আমি বলবো শেষে, সে গাছ মানুষকে ভালোবাসতে শেখায়, গাছ মানুষকে প্রেমের মধ্যে নিয়ে যেতে শেখায়, প্রেমের মধ্যে পড়তে শেখায়, গাছ মানুষকে নিয়ে প্রকৃতিনিষ্ঠ হতে শেখায়। সেটা এখানে আছে, যেটা বলছে গাছের মাথায় একটা পাখির ছানা কিচমিচ শব্দ করে উঠল, যেন কোনো দিক থেকে একটা নাম না জানা ফুলের গন্ধ ভেসে এলো। আকাশের এক প্রান্তের একটা তারার কাছে ছুটে গেল, একটু হাওয়া উঠলো বইকি, নরম শাখাগুলো দুলতে লাগলো। এই তো প্রেমের প্রকৃত পরিবেশ। এই পরিবেশই যেন ভিতরে গাছ এমনটা আশা করছিল, তাই খুব একটা অবাক হলো না। শাড়ি জড়ানো মানুষটির অধরে হাসি ফুটেছে, পশ্চিমের জানালার মানুষটির শক্ত চোয়াল নরম হয়েছে, বজ্র নির্ঘোষ আর শোনা যাচ্ছে না। এই যে গাছকে দূর থেকে উপলব্ধি করছিল, যে জন্য গাছকে শয়তান মনে হচ্ছিল, গাছকে নিয়ে কবিতা লিখছিল, দুজন আলাদা আলাদা মানুষ আজ গাছের তলায় এসে তারা একে অপরকে চিনতে পেরে যেন নতুনভাবে প্রেমের দৃষ্টিতে একে অপরকে দেখছে। সেখানে তাদের যে মনের কথোপকথন, মানসিক কথোপকথন, সেই মানসিক কথোপকথনকে উপলব্ধি করেও কিন্তু গাছ বলছে এই কথা, যে শয়তানকে যে দেবতা মনে করে, ছেলেটা যেহেতু দেবতা বলেছে, সেজন্য মেয়েটা তার প্রত্যুত্তরে বলছে শয়তানকে যে দেবতা মনে করে সে মূর্খ, আর ছেলেটা বলছে দেবতাকে যে শয়তানের মতন দেখে সে পাপী, তার মনে পাপ, তার হৃদয়ে হিংসা, তাই সাদাকে কালো দেখে, আলো থাকলেও তার চোখে সবকিছু অন্ধকার। এই জিনিসটা যে ভালোকে খারাপভাবে দেখতে শুরু করে দেয়, তাকে তো পাপীই বলা যায়। দেবতাকে যে শয়তানের মতন দেখে সে আসলে পাপী, তার মনে পাপ, তার হৃদয়ে হিংসা,
তার সাদাকে কালো দেখে, আলো থাকলেও তার চোখে সব কিছু অন্ধকার। এই জ্ঞান, এই 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 জিনিস থেকে উদ্ধার পেতে চায় আসলে পুবের সেই মেয়েটা, পুবের সেই যুবতী, যে এতকাল মনের মধ্যে শুধুমাত্র হিংসা, মনের মধ্যে শুধুমাত্র দেশ, মনের মধ্যে শুধুমাত্র রাগ, এ সমস্ত নিয়েই নিজেই নিজের আগুনে পুড়ে মরছিল। সে এখন মুক্তি পেতে চায়। সব আলো সুন্দর, কিছু কালো নেই, কোথাও অন্ধকার নেই, এমন কি কখনো হয়? সে বিশ্বাস করতেই চায় না। কিন্তু যে প্রেমিক, তার বক্তব্য হলো, নিজের ভিতরে যখন আলো জেগে ওঠে তখন সব পরিষ্কার হয়ে যায়। সে আলো কি না, সে আলো হলো প্রেম। অভ্যাস করতে হবে, প্রেমকে অভ্যাস করতে হয়। খারাপ জিনিসকে অভ্যাস করতে হয় না। খারাপ জিনিস সহজেই আমাদের আমাদের মধ্যে চলে আসে। খারাপ জিনিসকে চর্চা করারও প্রয়োজন নেই। খারাপ তো সহজেই হওয়া যায়, কিন্তু ভালোকে চর্চা করতে হয়। ভালো হতে গেলে সাধনা করতে হয়। দৈত্যকে পাওয়ার জন্য, দানবকে বা রাক্ষসকে বা শয়তানকে পাওয়ার জন্য কোনো কঠোর সাধনার প্রয়োজন হয় না। শুধুমাত্র তার নাম গ্রহণ করলে পরে যথেষ্ট। শুধুমাত্র তাকে নাম গ্রহণ করারও দরকার নেই। সে অনায়াসেই তাকে স্মরণ করলে পরে সে তার চলে আসবে। কিন্তু ঈশ্বরকে, দেবতাকে, ভালোকে, সুকে, প্রেমকে সাধনা করতে হয়। তাকে পেতে গেলে পরে তার জন্য রীতিমতো সাধনা করতে হয়, অভ্যাস করতে হয়, চর্চা করতে হয়। সেজন্যই ছেলেটাও বলছে অভ্যাস করতে হবে, চর্চা করতে হবে, ভালোবাসতে শিখতে হবে। ভালোবাসতে শেখাটাও একটা আর্ট, সেটাও একটা জীবনেরই আর একটা অঙ্গ হয়তো। তো যাই হোক, এরপর তাদের দুজনের মধ্যে মিলন হচ্ছে এবং গাছটা মানুষের সম্পর্কে উদাসীন থেকে সে সময় দিচ্ছে সেই যুবক যুবতীদের মধ্যে প্রেমের সঞ্চার হওয়ার জন্য। তো এই হলো আমাদের গল্প। কিন্তু গল্পের মধ্যে যে জিনিসটা আছে সেটা হলো গাছ। এই গল্পটার প্রাসঙ্গিকতা কি না, গাছকে কাটা যাবে না। প্রকৃতির যে অবিচ্ছেদ্য অঙ্গ, আমাদের যে ফুড সার্কেল বা চেন সার্কেল না কি বলে, এরকম যে একটা ফুড চেন, পরিবেশের যে ভারসাম্য বজায় রাখার যে মূল হাতিয়ার, মূল যে নিয়ামক বা মূল যে শক্তি, সে হলো গাছ। গাছ শুধুমাত্র যে পরিবেশে অক্সিজেন দিচ্ছে আর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, সেইটুকুটাতেই হয়তো গাছের ভূমিকা শেষ হয়ে যায় না। গাছ আমাদের জন্য যে শুধুমাত্র ফল দিচ্ছে, ফুল দিচ্ছে, এতেই গাছের ভূমিকা শেষ হয়ে যায় না। গাছ আমাদের পরিবেশের মধ্যে কতখানি অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে আছে, তাও এই গল্পটিতে দেখানো হয়েছে। একবার খেয়াল করে দেখো, তোমাদের পাড়াতে যদি একটা পুরনো বট গাছ থাকে বা পুরনো তেঁতুল গাছ বা নিম গাছ থাকে, সেই গাছ কেউ একদিন এলো, হঠাৎ করে যদি কেটে দিয়ে চলে যায়, সেই জায়গাটা কীরকম খাঁ খাঁ করবে। আর সেই শূন্যস্থান পূরণ করবার জন্য কি আর অত বড় গাছ বা ওই রকমভাবে কি মেনে নিতে, মানে সহজেই কি পাওয়া যাবে অন্য কোনো কিছুকে? গাছের শূন্যস্থান পূরণ করতে গাছও হয়তো পারে না ঠিকঠাকভাবে। কারণ যাকে আমরা প্রত্যেক দিনের অভ্যস্ত চোখে দেখি, তার উপস্থিতি হয়তো আমাদের চোখে সাধারণ হয়ে যায় ঠিকই, কিন্তু সে যখন না থাকে, তার অভাব আমাদের তাড়িয়ে নিয়ে বেড়ায়। তো এই জিনিসটা তো আমাদের গাছ যদি পরিবেশের মধ্যে থেকে থাকে, তাকে যত্ন নিতে শিখতে হবে, তাকে ভালোবাসতে শিখতে হবে। গাছের প্রতি প্রেম জাগলে পরে মানুষের প্রতি প্রেম জাগবে। এই গল্পের যে নায়িকা, যে মেয়েটা, সে প্রথমে গাছের সম্পর্কে শয়তান এই তকমা মনে মনে মুছে দিতে পেরেছে। তার ফলেই সে কিন্তু প্রেমের পূজারী হতে পেরেছে, সে প্রেমে পড়তে পেরেছে। গাছ মানুষকে ভালোবাসতেও শেখায়, গাছ মানুষকে সমাজবদ্ধ হতে শেখায়, গাছ মানুষকে প্রকৃতিনিষ্ঠ হতে শেখায়, গাছ মানুষকে প্রেমে পড়তে শেখায়, গাছ মানুষকে মানুষের কাছে আসতে শেখায়, মানুষকে ভালোর দ্বারা প্রভাবিত হতে শেখায়, সমাজ সংস্কারকের কাজ করতে শেখায়। এই হলো আমাদের এই গাছ গল্পের প্রাসঙ্গিকতা এবং গাছ গল্পটার ভেতরকার যে মেসেজ, সেটা আশা করি বোঝাতে পেরেছি। শোনো, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানিও। ধন্যবাদ।
ভালো থাকুন।